কি করে কি চিনবো, কেমন করে বুঝবো, এই জায়গাগুলো মানে বেসিক ফান্ডামেন্টাল যে পার্টটা সেটা আজকে আমরা ডিসকাস করব। বেসিক। এটা বেসিক বলতে সিম্পল হারমোনিক মোশনের বাংলা নাম হচ্ছে সরল দোল গতি। এটা আমরা জানি। বিভিন্ন ধরনের গতি আছে। সেগুলোর মধ্যে থেকে একটা পার্টিকুলার টাইপের গতি হচ্ছে সরল দোল গতি। কিরকম সরল দোল গতিটা? এটা হচ্ছে দেখ, প্রথমে আমরা দেখব যে পর্যাবৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন কাকে বলে। মোশন নানা ধরনের হয়। মোশন স্ট্রেট লাইনে মোশন হতে পারে, স্ট্রেট লাইনে মোশন হতে পারে। আবার এটা তোর কোনো কার্ভ পাথে হতে পারে, কোনো বক্র পথে হতে পারে, কার্ভ পাথ। তো বিভিন্ন পাথে মোশন হতে পারে। এই মোশনগুলোর মধ্যে কিছু মোশন আছে যে মোশনে আমরা দেখব, মোশন মানে হচ্ছে কোনো একটা পার্টিকেল একদিক থেকে অন্যদিকে সময়ের সাথে সাথে যাচ্ছে। এবার কখনো কখনো আমরা এরকম দেখতে পারি যে একটি হ্যাঁ, বলো? এসএইচএম, হ্যাঁ, এসএইচএম। তো কখনো আমরা দেখব, করে দেবো, ওটা ঠিক করে দেবো, হ্যাঁ। হুম, 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 হুম। ঠিক, ওটা হয়ে যাবে, চাপ নেই। হুম। তো বাট দেখো যে মোশনের মধ্যে আমি একটা মোশনের কথা বলতে চাইছি, সেটা হচ্ছে পিরিয়ডিক মোশন। পিরিয়ডিক মোশন, এইটা সম্বন্ধে আমাদের জানতে হবে। বাংলায় এটাকে বলা হয় পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি বলতে কি বোঝায়? বলছে পর্যাবৃত্ত গতি মানে হচ্ছে যে একটা পার্টিকেল একটা নির্দিষ্ট টাইম অন্তর অন্তর যদি আবার একই জায়গায় ফেরত আসে, তাহলে পর্যায়কালে একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর, নির্দিষ্ট সময় বাদ বাদ একই স্থানে ফিরে আসবে। ফিরে আসবে এইরকম একটা গতিকে বলা হয় পিরিয়ডিক মোশন। তাহলে ম্যাথমেটিক্যালি কিরকম বলবো? ম্যাথমেটিক্যালি বলবো এক্স যদি তোমার এক্স অফ টি, এটা যদি হয় টি সময়ে সরণ যদি হয়, টি সময়ে ধরে নাও সরণ যদি হয়, তাহলে আমরা বলতে পারি যে পি এক্স অফ টি ইজ ইকুয়াল টু এক্স অফ টি প্লাস টি, যেখানে এই বড় হাতের টিটা হচ্ছে পর্যায়কাল। এটা মানে কি বুঝতে পারলি এই ইকুয়েশনটা? মানে এক্স অফ টি মানে হচ্ছে এক্স ইজ এ ফাংশন অফ টি, সেটা কি বোঝাচ্ছে? টি সময়ে সরণ বোঝাচ্ছে। এবার ধরে নাও টি সময়ে যা সরণ, সেটা যদি টি প্লাস বড় হাতের টি সময়ে সরণের সাথে সমান হয়, তাহলে আমি বলতে পারি ও বারবার একই জায়গায় ফেরত আসছে। কথাটা বুঝতে পেরেছো, হ্যাঁ কি না? বুঝতে পারিসনি? যেমন ধরে নে এটা হচ্ছে ধর এক্স, এটা হচ্ছে টি। এবার ধরে নাও একটা গতি হচ্ছে এরকম। তাহলে দেখো এইখানে যেমন এইখানে যে সরণটা, আবার কিছুক্ষণ পরে এখানে সরণটা তো একই, কিন্তু এখানে টাইমটা এটা ধরে নাও টি, আর এর টাইমটা কত? এইটুকু হচ্ছে টাইম পিরিয়ড, পর্যায়কাল টি। তাহলে এই যে লম্বা টাইম সেটা হচ্ছে টি প্লাস টি। তাহলে এক্স অ্যাট টি যা সরণ হবে, এক্স এর ভ্যালু যত হবে, টি প্লাস টি তেও এক্স এর ভ্যালু তত হবে। এই ধরনের যে গতি, সেই গতিটাকে আমরা পর্যাবৃত্ত গতি বলি। তাহলে পর্যাবৃত্ত গতির যদি একটা উদাহরণ আমরা ধরি, কিরকম হতে পারে? এটা একটা এক্সাম্পল। এক্সাম্পল যদি আমরা দেখি তাহলে কিরকম হবে? এক্সাম্পল হচ্ছে ধরে নাও একটা গোল পাথে কেউ ঘুরছে, কেউ ছুটছে, ধরে নাও এই বরাবর ছুটছে, এইদিকে ছুটে যাচ্ছে, এরকম করে আসছে, এরকম করে আসছে, এরকম করে আসছে। এইবার এ যখন ছুটছে তখন এখানে হয়তো একজন চেয়ারে করে বসে আছে, বা হেলান দিয়ে একজন বসে আছে। তো বসে ঘড়ি নিয়ে এসে দেখছে যে ৫ মিনিট অন্তর অন্তর বারবার লোকটা এখান দিয়ে পাস করে যাচ্ছে। মানে এটা হচ্ছে অবজারভার, একজন দর্শক, সে বসে আছে। আর এ হচ্ছে তোমার ছুটছে, এ গতিশীল।
যদি দেখা যায় যে বারবার একটা নির্দিষ্ট টাইম অন্তর অন্তর ও এই পয়েন্টটাকে পাস করে, বারবার পাস করছে, বারবার পাস করছে, তাহলে এর যে গতি, সেই গতিটাকে আমরা বলতে পারি পর্যাবৃত্ত গতি। আর একটা উদাহরণ দিতে পারো পর্যাবৃত্ত গতির। কিছু এক্সাম্পল দেওয়া যাবে কি? মাথায় আসছে? হুম, 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 হুম। একেবারে সঠিক। তাহলে ঘড়ির কাঁটা, ঘড়ির কাঁটা, যে কোনো কাঁটা। আর সরল দোলকের গতি। দোলক মানে কি? এরকম থাকবে, একটা দড়ি হোক, লাঠি হোক, কিছু দিয়ে এরকম করে এটা একটা মাছ ঝোলানো থাকবে, সেটাকে দুলিয়ে দিলি তুই। এরকম করে গেল, এরকম করে এলো, আবার এরকম করে গেল। এই যে গতিটা, এই গতিটাও পর্যাবৃত্ত গতি। কেন? তার কারণ হচ্ছে একটা নির্দিষ্ট টাইম পর, পর যখন ধরো এখানে থাকবে, এই দিক দিয়ে যাত্রা শুরু করেছে, তারপর আবার ব্যাক করে আসবে একটা নির্দিষ্ট টাইম পরে। আবার সে এখান থেকে গেল এই দিক দিয়ে, তারপর আবার সে ব্যাক করে এলো এতটা। তাহলে এই যে রেডের যে টাইমটা লাগবে এখানে আসার, দুটো রেড মিলিয়ে, এখানে পার্পল কালারের যে দুটো কালার দেখাচ্ছে, এক্ষেত্রে রেডে দেখো প্রথমে ডান দিকে গেল, তারপর বাম দিকে এলো, মিন পজিশনে এলো। আবার পার্পলটার ক্ষেত্রে বাম দিকে গিয়ে আবার ডান দিকে এলো। এই যে সময়টা লাগবে, এই সময়টা একই। তাহলে বারবার ও দুলছে, একটা নির্দিষ্ট টাইম অন্তর অন্তর বারবার ফেরত আসছে। তাহলে এটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। এবার যদি তোমাকে আমি জিজ্ঞেস করি যে ধরে নাও, কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য ধরে নাও একটা রাস্তা হচ্ছে এরকম রাস্তা, এরকম রাস্তা। এটা হচ্ছে রাস্তা। গুগল ম্যাপে দেখেছি এরকম করে রাস্তাটা দেখাচ্ছে। এবার এই রাস্তা বরাবর কেউ যদি ধরে নাও এরকম হাঁটতে থাকে বা ছুটতে থাকে, এরকম ছুটছে ধরে নাও বা হাঁটছে এই রাস্তা বরাবর, এবং সে এই বরাবর যেতে 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 এরকম ঘুরছে। এবার যদি ধরে নাও তুমি এই পয়েন্টটা অবজার্ভ করছো, এই পয়েন্টটা ধরে নাও তুমি অবজার্ভ করছো, এখানে অবজারভার রেখেছো। তাহলে বারবার যদি তুমি দেখো, যদি অবজারভার তুমি ধরে নাও, তুমি অবজারভার, বারবার তুমি যদি দেখো যে ৫ মিনিট অন্তর অন্তর, প্রতি ৫ মিনিট অন্তর অন্তর ও ওই বরাবর ওই পয়েন্ট বরাবর চলে যাচ্ছে, মানে পাক খাচ্ছে, প্রতি ৫ মিনিটে ও পুরো এই রাস্তাটা পাক খাচ্ছে, তাহলে কি এই গতিটাকে পর্যাবৃত্ত গতি বলতে পারি? কোশ্চেনটা ক্লিয়ার তো? আগে যেটা বলেছিলাম এটা গোল পথ বলেছিলাম, এটা দেখতে গোল হয়নি, কিন্তু এটা সার্কুলার পাথ বলেছিলাম, একবারে বৃত্তাকার পথ। কিন্তু এটা সার্কুলার পাথ নয়, এটা উল্টোপাল্টা একটা পাথ। সেই পাথ বরাবর একটা লোক নির্দিষ্ট টাইম অন্তর অন্তর বারবার ফিরে আসছে, বারবার ঘুরছে, এবং কোনো একটা পয়েন্টে যেখানে অবজারভার আছে সে কিন্তু দেখতে পাচ্ছে যে ৫ মিনিট, কথার কথা আমি ৫ মিনিটটা একটা কথা ধরেছি আর কি, একটা নাম্বার ধরেছি, যে ৫ মিনিট অন্তর অন্তর সে বারবার ওই পয়েন্টটা পাস করে যাচ্ছে। তাহলে সেটাকে কি পর্যাবৃত্ত গতি বলতে পারি? বলো কি মনে হয়? তাই মৌসুমী বলছে হবে না। আর দুজন? তা তোর দিদিভাই কি বলে দেখি? বল। আছিস কঙ্কনা? দেখো এটা অবশ্যই পর্যাবৃত্ত গতি, অবশ্যই পর্যাবৃত্ত গতি। কেন? হ্যাঁ, পর্যাবৃত্ত গতি কিনা, হ্যাঁ কিনা বললি না কই? ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এটা অবশ্যই পর্যাবৃত্ত গতি। কেন? তার কারণ পর্যাবৃত্ত গতির কন্ডিশনে কোনোদিন সার্কুলার পাথ বা কিচ্ছু বলা নেই। এখানে বলা আছে যে যদি কোনো কণার গতি এমন হয় যে সে একটা নির্দিষ্ট সময় পর, পর সে দৌড়াচ্ছে একই পেসে, নির্দিষ্ট সময় পর, পর একটা নির্দিষ্ট পয়েন্ট বারবার যদি ক্রস করে, তাহলেই তাকে পর্যাবৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন বলবো।
তো পিরিয়ডিক, এনিথিং হুইচ ইজ পিরিয়ডিক, দিস কামস আফটার সার্টেন টাইম। যেমন আমাদের ধরো ফার্স্ট পিরিয়ড, সেকেন্ড পিরিয়ড, থার্ড পিরিয়ড, এগুলো 40 মিনিটের করে হতো। কোনো স্কুলের হয়তো 10 মিনিটের করে হবে। এইগুলো হচ্ছে একদম পুরোপুরি ফিক্সড একটা নির্দিষ্ট টাইম। তার মানে আমার গতিটা, মোশনটা এমন হবে যে একটা ডেফিনিট নির্দিষ্ট টাইম পর পর সে কিন্তু একটা পয়েন্ট পাস করবে, তাহলেই আমি পর্যাবৃত্ত গতি বলবো। বোঝা গেল? কি হে, বুঝতে পারলি? তাহলে পর্যাবৃত্ত গতিটা আমরা বুঝলাম। এখান থেকে কি কোনো কোশ্চেন পড়বে? অ্যান্সার হচ্ছে না। পিরিয়ডিক মোশন থেকে কিন্তু কোনো কোশ্চেন পরীক্ষায় পড়ার চান্স খুব কম। কারণ এসএইচএম এর আরো অনেক ধরনের কোশ্চেন আছে যেগুলো তোমার পড়তে পারে। কিন্তু তাহলে কেন এটা পড়ালাম? তার কারণ হচ্ছে সারা জীবন এটা ক্লিয়ার থাকবে না পিরিয়ডিক মোশন বলতে কি বোঝায়। এবার পিরিয়ডিক মোশনের একটা স্পেশাল টাইপ হচ্ছে স্পন্দন বা দোলন। স্পন্দন বা দোলন। স্পন্দন মানে হচ্ছে ভাইব্রেশন, অসিলেশন, এইগুলো হচ্ছে স্পেশাল টাইপ। তো এই টাইপটায় কি হয়? এই টাইপটায় হয় কি? এই টাইপটা হচ্ছে এদিক ওদিক মোশন হয়। এদিক ওদিক গতি। এই এদিক ওদিক গতি কোথায় আমি পাবো? যেমন ধরে নাও তুমি এখানে একটা সুইং আছে। সুইং মানে জানো তো? সুইং মানে জানিস না, জানিস না? দোলনা। দোলনায় দু হাতে ধরে এরকম দুলছিস এরকম করে। এইদিকে যাচ্ছিস, এদিকে আসছিস। এই যে দুলছে সুইং এ, দোলনায়, এই যে দোলনার গতি, এটা এদিক ওদিক গতি, হ্যাঁ কি না? তাহলে এটা হচ্ছে দোলন। এটা হচ্ছে একটা সুইং। তাহলে এটা দোলন। সিমিলারলি যদি তোমার একটা পেন্ডুলাম থাকে, তাকে ধরে নাও তুমি এই বরাবর ছেড়েছো, কথার কথা এটাকে মিটিয়ে দিলাম। পেন্ডুলামটাকে ধরে নাও এখান থেকে ছেড়েছো থিটা অ্যাঙ্গেলে, তাহলে এইটা স্যাট করে এদিকে যাবে, আর এদিকে ঘুরে আসবে, তাহলে এটাও হচ্ছে তোমার স্পন্দন বা দোলন। তাহলে এদিক ওদিক গতি যদি হয়, এবং এদিক ওদিক গতি মানে কি করে বলবো? এদিক ওদিক গতি কেন বলবো? এটাকে যদি আরেকটু স্পেসিফিক্যালি বলা হয়, তাহলে বলতে পারি যে গতিটা একটা নির্দিষ্ট বিন্দু সাপেক্ষে এদিক ওদিক হয়। তাহলে এদিক ওদিক গতি কি হয়? একটি নির্দিষ্ট বিন্দু সাপেক্ষে। একটি নির্দিষ্ট বিন্দু দুই দিকে হবে। নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে এদিক ওদিক গতি। এই গতিটাকে বলা হয় স্পন্দন বা দোলন। এবার এই যে স্পন্দন বা দোলন, তার একটা স্পেশাল টাইপ হচ্ছে সরল দোল গতি। তাহলে আমরা পর্যাবৃত্ত গতি পেলাম, তার স্পেশাল টাইপ পেলাম আমি স্পন্দন বা দোলন। এই স্পন্দন বা দোলন যেটা বললাম, তার একটা স্পেশাল টাইপ হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। ইংরেজিতে এটাকে বলা হয় এসএইচএম, শর্ট ফর্ম। সেটা কি? তার শর্ত কি? এবার আমাদের শুরু হলো, চ্যাপ্টারটা শুরু হলো এবার। ঠিক? এবার ধীরে ধীরে তোমরা খুচখুচ খুচখুচ করে এবার লিখতে শুরু করবে। এর আগে পর্যন্ত যদি তোমরা কিছু না বুঝতে পারো, কোনো যায় আসে না। এর পরের গুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। সিম্পল হারমোনিক মোশন হলে কি কি শর্ত হতে হয়? ১ নাম্বার হচ্ছে একটি নির্দিষ্ট বিন্দু সাপেক্ষে এদিক ওদিক হবে। কারণ এটা দোলনের স্পেশাল টাইপ। একটি নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে এদিক ওদিক গতি হবে। এদিক ওদিক গতিকে ইংরেজিতে বলা হয় টু অ্যান্ড ফ্রো মোশন। টু অ্যান্ড ফ্রো। টু মানে প্রতি, ফ্রো মানে বিপরীত দিকে। তো এদিক ওদিক গতি হবে। এই যে একটি নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে বললাম, এই একটি নির্দিষ্ট বিন্দুটাকে বলা হয় মূল বিন্দু বা মাধ্যাবস্থান, মধ্যাবস্থান বা সাম্যাবস্থান।
ইংরেজিতে এটাকে বলা হয় পয়েন্ট অফ ইকুইলিব্রিয়াম বা মিন পজিশন। ওকে, তাহলে একটি নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে এদিক ওদিক গতি যেটাকে বলা হয়, সেই নির্দিষ্ট বিন্দুটাকে বলছি আমি মাধ্যাবস্থান, সাম্যাবস্থান, পয়েন্ট অফ ইকুইলিব্রিয়াম বা মিন পজিশন। মিন মানে হচ্ছে MEAN, মিন মানে হচ্ছে মধ্য অবস্থান। ঠিক। আর ২ নাম্বার হচ্ছে যে বস্তুটার উপর যে কার্যকরী ত্বরণ, বস্তুর ত্বরণ, ত্বরণের সাথে সমানুপাতিক এবং বিপরীতমুখী। বিপরীতমুখী। তাহলে আমরা সেকেন্ড পয়েন্টটা, এটা আমরা ১ নাম্বার পয়েন্ট, এটা হচ্ছে ২ নাম্বার পয়েন্ট। এই দুটো পয়েন্ট দিয়ে কিন্তু আমাদের সবকিছু শুরু হলো। তাহলে আমরা কি পেলাম সেকেন্ড পয়েন্টে? সেকেন্ড পয়েন্টে পেলাম ত্বরণ। ত্বরণ A is proportional to -x। x হচ্ছে তোমার সরণ। x হচ্ছে সরণ। বুঝতে পারলি না পারলি না? ঠিক। এবার দেখো, এইটাকে যদি আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি, তাহলে আমরা এটা বলতে পারি যে ধরে নাও এই পেন্ডুলামের ক্ষেত্রে এইটা হচ্ছে মধ্য অবস্থান। মধ্যাবস্থান। এবার যদি ধরে নাও পেন্ডুলামটাকে তুমি এখানে যদি ঠেলে দাও, তাহলে বলো তো দেখি পেন্ডুলামটাকে কোন দিকে টানবে? কোন দিকে? এইখানে mg থাকবে নাকি না? এইদিকে হচ্ছে mg cos থিটা থাকবে আর এই বরাবর থাকবে mg sin থিটা। এই যে mg cos থিটা এটা দড়ির টানের সাথে সমান হবে। এটা তো এক লাইনে হবে। mg cos থিটাটা দড়ির টানের সাথে সমান হবে। ছবিটা একটু যদি ভালো করে আমি আঁকি দেখো, একটা লাইনই হবে। এরকম করে আছে। এই বরাবরই হবে তোমার mg cos থিটা। আর এখানে দড়ির টান এইদিকে কাজ করবে টেনশন। টেনশনটা হচ্ছে দড়ির টান। এই দুটো সমান হবে। আর এই বরাবর কাজ করবে mg sin থিটা। আর এই নিচে কাজ করবে mg। থিটাটা কোনটা? থিটাটা হচ্ছে এইটা। তাহলে এইটা যদি তোমার থিটা হয়, তাহলে এটাও তোমার থিটা হবে। এটা তো আমরা জানি। তাহলে এবার ভেবে দেখো যে টানের সাথে mg cos থিটা না হয় ম্যাচ করে গেল। তাহলে বস্তুর উপর এক্সট্রা বল কি কাজ করলো? এইটা। এটা কোন দিকে কাজ করছে? ধরে নাও সাম্যাবস্থান এটা। তাহলে সরণ তো এইদিকে হচ্ছে। এইটা হচ্ছে সরণ। এইদিকে হচ্ছে, ডান দিকে হচ্ছে সরণ। আর ত্বরণটা কোন দিকে কাজ করছে? ঠিক তার বিপরীত দিকে। সরণটা অ্যাকচুয়ালি আমার সাম্যাবস্থান থেকে হলে এরকম সরণ হবে। এইখানে এইটা সরণ হবে। এই বরাবর সরণ হবে। আর ত্বরণটা দেখো ঠিক তার বিপরীত দিকে একটা প্রযুক্ত বল কাজ করছে mg sin থিটা। তার মানে এই বলটা mg sin থিটা বলটি কি করছে? এই mg sin থিটা ফোর্স, এই ফোর্সটি কি করছে? এই ফোর্সটি m ভরের বস্তুটিকে সাম্যাবস্থানের দিকে টানছে। সাম্যাবস্থানের দিকে টানছে। টেনে নিয়ে আসছে সাম্যাবস্থানের দিকে। সাম্যাবস্থানের দিকে টেনে নিয়ে আসছে বলেই এইটাকে বলছে রেস্টোরিং ফোর্স, প্রত্যানায়ক বল। প্রত্যানায়ক বল বলতে পারি এটাকে। ইংরেজিতে এটাকে বলা হয় রেস্টোরিং ফোর্স। রেস্টোরিং ফোর্স মানে কি? যে বল প্রয়োগের ফলে তুমি যেহেতু ওকে সরণ করে দিয়েছো সাম্যাবস্থান থেকে, তাই ও সাম্যাবস্থানে ওকে আবার আনার জন্য প্রতি যুক্ত আনয়ক। প্রতি মানে হচ্ছে টুয়ার্ডস, আনয়ক মানে আনে যে বল। যে বল বস্তু তার সাম্যাবস্থান থেকে সরে গেলে তাকে আবার সাম্যাবস্থানের দিকে টেনে নিয়ে আসে,
তাকে প্রত্যানায়ক বল বলা হয়। এখানে এই mg sin থিটাটা হচ্ছে রেস্টোরিং ফোর্স, প্রত্যানায়ক বল। এটা হচ্ছে প্রত্যানায়ক বল। এবার এই প্রত্যানায়ক বল যেটা আছে সেটা একটা ত্বরণ দেবে, তার জন্য একটা ত্বরণ হবে। সেই ত্বরণটা যদি a হয় তাহলে দেখো সরণ যেদিকে হচ্ছে তার বিপরীত দিকে কাজ করছে। হ্যাঁ কি না? বুঝতে পারছো না পারছো না? যেদিকে সরণ তার বিপরীত দিকে কাজ করছে। যদি আমি এই দিকে ধরি, এইটা যদি আমার সাম্যাবস্থান হয়, যদি আমি এই দিকে ধরি বস্তুটাকে, তাহলে বস্তুর সরণ কোন দিকে হলো? এটা হলো বস্তুর সরণ। এই বরাবর হলো ধরে নাও সরণ, এই বরাবর। তো বারবার গন্ডগোল হচ্ছে, গোল করে যাবে তো। এটা খুব ছোট যদি হয় তাহলে এইটা হচ্ছে তোমার সরণ। তা তখন mg sin থিটা কোন দিকে কাজ করবে? এই বরাবর কাজ করবে mg sin থিটা। তাহলে এই পয়েন্টে সরণের ডাইরেকশন হচ্ছে এই বরাবর। ওই পয়েন্টে সরণের ডাইরেকশন এই বরাবর। আর ওই পয়েন্টে ত্বরণের ডাইরেকশন কোন দিকে? এই বরাবর। ত্বরণ a, সরণ x। তাহলে আমি বলতে পারি a is proportional to minus x। এই ধরনের কেস যেখানে যেখানে আসবে, আনতে যদি আমি পারি, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি সেটা সরল দোল গতি। যেমন ধরুন একটা স্প্রিং যদি আমি ধরি, একটা স্প্রিং ধরে নাও, এটা হচ্ছে স্প্রিং এর নিজস্ব দৈর্ঘ্য, এটা স্প্রিং এর ধরে নাও নিজস্ব দৈর্ঘ্য। এখানে কোনো রকম টানা হেঁচড়ে কিছু করা হয়নি। এবার ধরে নাও তুমি এই স্প্রিংটাকে ধরে খানিকটা টেনে দিয়েছো, তাহলে এটা হচ্ছে ওর সাম্যাবস্থান, এটা হচ্ছে সাম্যাবস্থান। এবার স্প্রিংটাকে যদি ধরে টেনে দাও, এরকম করে টেনে দিলে, তাহলে সেক্ষেত্রে এই যে বস্তুটা, এই বস্তুটা সরণ কোন দিকে হলো? সরণ কোন দিকে হবে? এইখান থেকে এইখানে। এইটা হচ্ছে সরণ। এই সরণ হওয়ার জন্য স্প্রিং কি ছেড়ে দেবে? স্প্রিং ধরে একে এই বরাবর টানবে এফ ফোর্স দিয়ে। এই এফ এর মান কি হয়? এফ ইকুয়াল টু কি হয়? মাইনাস কে এক্স হয়। তাহলে স্প্রিং এর ক্ষেত্রে এফ সমান হয় মাইনাস কে এক্স। কেন হয়? তার কারণ স্প্রিংটা চায় যে আমি আবার সাম্যাবস্থানে ফেরত আসবো। কোন ধর্মের জন্য? পদার্থের কোন ধর্মের জন্য এটা চায়? ইলাস্টিসিটি ধর্মের জন্য, স্থিতিস্থাপকতা ধর্মের জন্য। স্থিতিস্থাপক এফটা হচ্ছে ভেরি গুড, এইটাই হচ্ছে রেস্টোরিং ফোর্স, কারণ এ আবার ওকে ফিরিয়ে আনছে। দিস ইজ রেস্টোরিং ফোর্স। এবার তুই আমাকে বল, এই যে রেস্টোরিং ফোর্সটা এটা কাজ করেছে কার উপর? এম ভরের একটা বস্তুর উপর। তাহলে এই ফোর্সটাকে আমি লিখতে পারি তো এফ ইকুয়াল টু এম এ। যদি আমি লিখি এম এ, তাহলে আমার এখান থেকে কি পাবো? এম এ সমান মাইনাস কে এক্স, তাই তো? তাহলে আমি এখান থেকে লিখতে পারি অর এ সমান, এটা হচ্ছে অর এ সমান হচ্ছে অর এ সমান হচ্ছে মাইনাস কে বাই এম ইন্টু এক্স। তো দেখো স্প্রিং এর কনস্ট্যান্ট বলে স্প্রিং কনস্ট্যান্ট, আর ভর তো কনস্ট্যান্ট, তার মানে এটা কনস্ট্যান্ট হয়ে গেল। তাহলে এইটা যদি কনস্ট্যান্ট হয়, তাহলে আমি তো লিখতে পারি এ ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স। যদি আমি এটা লিখতে পারি কারোর ক্ষেত্রে, যদি প্রমাণ করতে পারি এরকম, তাহলে মনে রাখতে হবে যে তাহলে সেটা হবে এসএইচএম। যদি আমি দেখাতে পারি ত্বরণ সরণের সাথে সমানুপাতিক এবং বিপরীতমুখী, মাইনাসটা হচ্ছে বিপরীতমুখী প্রমাণ করছে, মাইনাসটা এটা হচ্ছে বিপরীতমুখী প্রমাণ করছে, তাহলেই আমি বলে দেবো যে এটা হচ্ছে সরল দোলগতি সম্পন্ন করছে। তাহলে যদি সরল দোলগতি এটা সম্পূর্ণ করে, তাহলে এই জিনিসটা কি? এই জিনিসটা যেটা হয়, এটা হয় ওমেগা স্কোয়ার। এই যে এ ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স, তাহলে কনস্ট্যান্ট যেটা হবে সেটা কি হয়? এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স হয়। ওমেগা স্কোয়ার মানে কি? ওমেগা মানে কি? ওমেগা মানে হচ্ছে কৌণিক কম্পাঙ্ক বা কৌণিক বেগ। কৌণিক বেগ সমান আমরা লিখতে পারি 2π/t। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে ওমেগা কনস্ট্যান্ট বলে ওমেগা স্কোয়ার কনস্ট্যান্ট।
কিন্তু এই যে জিনিসটা আমি লিখলাম, এটা কিভাবে এলো সেটা আমাদেরকে প্রথম দেখতে হবে। আমি এটা করলাম কেন? করলাম এই কারণে, কারণ এখানে আমরা ডাইরেক্ট এটা সমান ওমেগা স্কয়ার যদি আমি লিখি, তাহলে ওমেগা স্কয়ার সমান আসবে কে বাই এম, ওমেগা সমান আসবে রুট ওভার অফ কে বাই এম, তাহলে টাইম পিরিয়ড সমান আসবে 2 পাই রুট ওভার অফ এম বাই কে। এটা এলো। তাহলে পর্যায়কাল আমরা কিন্তু স্প্রিং মাস প্রবলেমের পেয়ে গেলাম। থাক, এটা আমরা পরে দেখব। আরো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম কেসে কি পর্যায়কাল হয় না হয় এই সমস্ত নিয়ে আমরা ডিসকাস করব এবং প্রমাণ করার চেষ্টা করব যে বিভিন্ন ধরনের মোশন আমরা নেব এবং দেখার চেষ্টা করব তারা সরল দোলগতি কিনা। সরল দোলগতি প্রমাণ করতে গেলে এই ইকুয়েশনটা আনা আমাদের সবথেকে বেশি জরুরি, যে ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। এটা যে ক্ষেত্রেই আসবে সেক্ষেত্রেই আমরা এটা প্রমাণ করতে পারবো। কিন্তু এই যে সমানুপাতিক হলো, তার সমানুপাতিক ধ্রুবক যে ওমেগা স্কয়ার, সেটা এখন আমাদের প্রমাণ করতে হবে। প্রমাণ করার আমরা চেষ্টা করি, দেখি কি হয়। তাহলে ফার্স্ট হচ্ছে সমীকরণ যেটা আমরা পেলাম। সমীকরণ হচ্ছে a ইকুয়াল টু a ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স। তাহলে একটা কনস্ট্যান্ট কিছু তো নিতে হবে। তাহলে a ইকুয়াল টু মাইনাস, সাপোজ আমি ধরলাম mx। m হচ্ছে, m তা আবার ভর হয়ে যায়, m ভর হয়ে যায়, তাহলে কি নেবো বল? বড় হাতের কে নিলাম একটা, kx, k হচ্ছে ধ্রুবক। এটা বল ধ্রুবক নয়, কিন্তু এটা এমনি ধ্রুবক, সমানুপাতিক ভেদ ধ্রুবক। এবার দেখো, আমরা লিখতে পারি যে এক্স যদি তোমার সরণ হয়, তাহলে বেগ কত হবে? ডিএক্স ডিটি হবে না? হবে না? হবে। বেগ ভি। ত্বরণ কত হবে? ডি টু এক্স ডিটি টু। তার মানে এটা আমরা লিখতে পারি। এটা যদি আমরা লিখি, এখানে পুট করি, তাহলে কি পাবো? এর জায়গায় আমরা লিখলাম ডি টু এক্স ডিটি টু মাইনাস কে এক্স সমান মাইনাস কে এক্স হলো। তাহলে আমরা এটাকে লিখতে পারি ডি টু এক্স ডিটি টু প্লাস কে এক্স দ্যাট ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা কি হলো? এটাকে কি বলা হয় বাংলায়? এটাকে বলা হয় অবকল সমীকরণ। তোমরা ক্লাস 12 এ পড়েছো না পড়োনি? অবিকল নয়, অবকল। অবকল সমীকরণ। এবার তোমরা কি জানো এটাকে সলভ করে কি করে? কি ট্রায়াল সলিউশন ধরে? মনে আছে? ই টু দি পাওয়ার এম এক্স ধরতো না? ধরতো না? ই টু দি পাওয়ার এম টি, ই টু দি পাওয়ার কে টি, মনে পড়ছে না? তাহলে যাই হোক, তাহলে এইটা যদি অবকল সমীকরণ, ইংরেজিতে এটাকে আমরা বলবো ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এগুলোকে সলভ করে কি করে? আমি বলে দিচ্ছি। এগুলোকে সলভ করে, এটাকে সলভ করার জন্য আমাদেরকে একটা ট্রায়াল সলিউশন ধরতে হয়। কি সলিউশন? এরকম যদি থাকে, আমরা ধরি x ইকুয়াল টু ই টু দি পাওয়ার কিছু একটা mt, কিছু একটা ধরি, তো বা ই টু দি পাওয়ার কিছু একটা টি ধরলাম। তাহলে দেখা যায় যে এখানে যদি আমরা এটা যদি বসাই, তাহলে dx dt সমান কত হবে? dx dt সমান হবে m ই টু দি পাওয়ার mt। d2x dt2 সমান কত হবে? সমান হবে m ই টু দি পাওয়ার m স্কয়ার ই টু দি পাওয়ার mt। হবে না? হবে না? কি গো? এটা সিম্পল ডেরিভেটিভ করলাম। ই টু দি পাওয়ার mt ডেরিভেটিভ ই টু দি পাওয়ার mt হয়। আর m এখানে বেরিয়ে এলো। আবার m তো একটা ছিল, আরেকটা m বেরিয়ে এলো। তাহলে এই জিনিসটা যদি আমি এখানে পুট করি, তাহলে কি পাবো? এটা ইউজ করলে দেখো, m স্কয়ার ই টু দি পাওয়ার mt প্লাস k ইন্টু x এর জায়গায় কি বসাবো? ই টু দি পাওয়ার mt সমান হচ্ছে 0। তাহলে এখানে আমি লিখতে পারি যে m স্কয়ার ইকুয়াল টু, এই ই টু দি পাওয়ার mt mt কেটে দাও, ইকুয়াল টু মাইনাস কে। তাহলে m ইকুয়াল টু হচ্ছে মাইনাস প্লাস মাইনাস আই রুট কে। এটা লিখতে পারি না? পারি না? হ্যালো 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 হ্যালো, লিখতে পারি।
তাহলে এই এই যে রুট কে, এইটাকে ধরে নাও আমি ধরলাম ওমেগা, কথার কথা ধরলাম ওমেগা, কথার কথা, পরে আমি এটা প্রমাণ করা যাবে। তাহলে এম সমান ধরলাম প্লাস মাইনাস আই ওমেগা। তাহলে সলিউশনটা কি দাঁড়ালো? এটা যে ট্রায়াল সলিউশন ধরেছি, তাহলে এম এর জায়গায় বসলো একবার প্লাস আই ওমেগা, একবার মাইনাস আই ওমেগা। তাহলে বসাই, তাহলে সলিউশন হবে, সলিউশন যেটা আমি পেলাম সেটা পেলাম এক্স ইকুয়াল টু কি পেলাম, ই টু দি পাওয়ার আই ওমেগা টি পেতে পারি, ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা টি পেতে পারি। এবার তোমরা এটা কি জানো ই টু দি পাওয়ার আই থিটা সমান হচ্ছে কস থিটা প্লাস আই সাইন থিটা? মনে হয় তোমরা জানো না, জানো? তাহলে এইটা এগুলো তোমরা জানো না, যাই হোক। তাহলে এইরকম সলিউশন হয়, এরকম করে টোরে এটা আলটিমেটলি আসবে কিছু কনস্ট্যান্ট ইন্টু কস ওমেগা টি প্লাস কিছু কনস্ট্যান্ট ইন্টু সাইন ওমেগা টি, এরকম আসবে। এইরকম একটা সলিউশন আসে। তো যাই হোক, সেটাকে বেশি তোমাদেরকে না ভাটিয়ে আমি যেটা বলার চেষ্টা করছি, যদি আমরা ধরি, যদি আমরা এই যে ডি টু এক্স ডিটি টু প্লাস প্লাস ধরে নাও ওমেগা স্কোয়ার এক্স আমি নিলাম, বা ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু যদি আমি জিরো ধরে নিই, তাহলে সেক্ষেত্রে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি যদি আমি এর সমাধান ধরি, এই সমীকরণের যদি সমাধানটা এটা ধরি, তাহলে তোমাকে যদি বলে দেখো তো দেখি এটা এর সমাধান কিনা, তাহলে কি করবে? এক্স এর মানে এই ইকুয়েশনে পুট করবে না? আমাদের যদি কোনো সমীকরণ থাকে, সেই সমীকরণের সমাধান যদি তোমাকে কেউ বলে দেয়, যে যদি বলে বলো তো দেখি এ কি সত্যিই সমাধান, তাহলে কি করবে? এক্স এর ভ্যালু পুট করে দেখবে। ধরো তোমাকে বললো 3x² বা x² মাইনাস 4x প্লাস 2 সমান 0, এই সমীকরণ প্লাস 4 সমান 0, এই সমীকরণের সমাধান হলো x ইকুয়াল টু প্লাস 2, প্রমাণ করো। তাহলে কি বলবে তুমি? যদি x ইকুয়াল টু প্লাস 2 দিয়ে 2 দিয়ে যদি এই সমীকরণটা সিদ্ধ হয়, তবেই আমি একে বলবো সমীকরণ, সমীকরণের একটা সমাধান। আমি বসিয়ে দেখবো এখানে 2 স্কোয়ার মাইনাস 4 × 2 প্লাস 4 সমান কত পেলাম? এটা হচ্ছে 4 মাইনাস 8 প্লাস 4 সমান হলো 0। তার মানে বলবো অবশ্যই হ্যাঁ এটা সমীকরণ সমাধান। সেরকমই যদি আমরা জানি এরকম একটা সমাধান হয়, এবার যদি আমরা দেখতে চাই যে সত্যিই কি এটা সমাধান, সত্যিই কি এটা সমাধান, তাহলে আমরা দেখবো এখানে পুট করব। পুট করলে আমাকে ডবল ডেরিভেটিভ করতে হবে, করলে আমরা দেখি। তাহলে অবকল সমীকরণটা যদি এটা হয় ডি টু এক্স ডিটি টু প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0 যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এক্স ইকুয়াল টু যদি এ সাইন ওমেগা টি প্লাস কিছু একটা কনস্ট্যান্ট ধরে নাও ফাই, এটা যদি আমরা ধরে নিই সমাধান, বা আমি যদি এটা ধরি অর এক্স ইকুয়াল টু এ কস ওমেগা টি প্লাস ফাই, তাহলে তোমরা দেখবে এই সমীকরণটাকে, 1 নম্বর সমীকরণটাকে, এই যে 2 নম্বর সমাধান 3 নম্বর সমাধান এরা সিদ্ধ করে। কি করে করবে? আমি একটা করে দেখছি, তোমরা অন্যটা করে নিও। এখানে আমাকে পেতে হবে কি ডি টু এক্স ডিটি টু, এখানে দেওয়া আছে এক্স, তাহলে প্রথমে একটা ডেরিভেটিভ মারো, dx dt সমান কি হবে? এ সাইনের জায়গায় কি হবে? কস, তাহলে কস ওমেগা টি প্লাস ফাই, তারপরে ওমেগা টি প্লাস ফাই কে ডেরিভেটিভ করলে একটা ওমেগা বাইরে আসবে। এটা কি বোঝাতে হবে আর? কি গো? ঠিক। তাহলে আবার দাও ঝেড়ে ডেরিভেটিভ করে ডি টু এক্স ডিটি টু সমান কি হবে? এ ওমেগা কনস্ট্যান্ট ছিল, চলে এলো, কসের ডেরিভেটিভ হয় মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাস সাইন ওমেগা টি প্লাস ফাই ইন্টু এখানে একটা আর একটা ওমেগা আসবে, তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু এ সাইন ওমেগা টি প্লাস ফাই। এবার দেখো তো এইটা চিনতে পারছো কিনা, এ সাইন ওমেগা টি প্লাস ফাই মানে কি? এক্স নয়? এটা সমান এক্স না এক্স নয়? তাহলে আমরা বসিয়ে দিই, তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স কি সমান এইটা, ডি টু এক্স ডিটি টু সমান হচ্ছে এইটা। তাহলে এটাকে এদিকে পাঠালেই আমরা লিখতে পারবো ডি টু এক্স ডিটি টু প্লাস ওমেগা স্কোয়ার এক্স সমান হচ্ছে পাতি 0। তার মানে এইটা হচ্ছে সরল দোলগতির সমীকরণ।
সিম্পলি এটাও তোমরা প্রুভ করতে পারবে। প্রুভ ইট। এ কি বোঝা যাচ্ছে না যে চাপ লাগছে? কিরে? ঠিক আছে তো? তার মানে এইরকম সমাধান হয় সব ক্ষেত্রে। হয় সাইন হয়, নাহলে কস হয়। তাহলে এরা কারা? এই সমীকরণের এই যে জিনিসগুলো আমরা লিখেছি, এরা কারা? এটা আমাদেরকে জানতে হবে। তাহলে সমীকরণটার মধ্যে কিরকম ভাবে আমরা এই যে সমীকরণটা লিখেছি যে সমাধানটা, তারা কে, কে সেটা আমাদেরকে দেখতে হবে। তার মানে x ইকুয়াল টু তোমাদের পরীক্ষায় এরকম পড়ে যাবে যে x ইকুয়াল টু ধরে নাও a sin ওমেগা টি প্লাস ফাই। এই যে সমীকরণ এখানে সাইন থাকুক বা কস থাকুক, এই দুটো ছাড়া হবে না। সাইন বা কস থাকতে হবে। সাইনও থাকতে পারে, কসও থাকতে পারে। কিন্তু জিজ্ঞেস যদি করে যে এ মানে কি? এটা হচ্ছে সরণ ধরে নাও। সরণ। x সমান এত মিটার টিটার কিছু একটা বলবে। তাহলে এ মিটারটা কি? এটা কি? এ হচ্ছে দেখো সরণের সর্বোচ্চ মান। কারণ আমি সাইন দিয়েই ধরো প্রথমে করছি। তাহলে বলো তো দেখি সরণের সর্বোচ্চ মান কখন হবে? যখন সাইন থিটাটা সর্বোচ্চ হবে। সাইন থিটার সর্বোচ্চ মান কত? 1 না 1 সাইন 90 তে হয় তখন 1 হবে। হ্যাঁ কি না? তার মানে আমরা দেখতে পাচ্ছি এর ম্যাক্সিমাম মান যদি 1 হয় তার মানে এ হচ্ছে বেসিক্যালি সরণের ম্যাক্সিমাম মান, সর্বোচ্চ মান। এইটাকে কি বলা হয়? বাংলায় বলে বিস্তার, ইংরেজিতে বলে অ্যামপ্লিচুড। আর ওমেগা মানে কি? এটা তো আমরা জানি, কৌণিক বেগ। ওমেগা সমান কি? 2 পাই বাই টি। টি মানে কি? পর্যায়কাল বা টাইম পিরিয়ড। টি আর এন এর মধ্যে সম্পর্ক কি? 1 বাই এন। এনটা কি? কম্পাঙ্ক। এগুলো আমরা সব জানি। ওমেগার একক কি? রেডিয়ান পার সেকেন্ড, র‍্যাড পার সেকেন্ড। টাইম পিরিয়ডের একক কি? শুধু সেকেন্ড। কম্পাঙ্কের একক কি? 1 বাই সেকেন্ড বা হার্টজ। এগুলো আমরা জানি না জানি না? বুঝতে পেরেছো? এবার এইটা পেলাম। টি হচ্ছে সময়। ফাইটা কি? ফাইটা হচ্ছে দেখো এই যে পুরো জিনিসটা এই যে অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেলটা থাকে, অ্যাঙ্গেলটাকে বলা হয় দশা। কি বলা হয়? দশা বা ফেজ। তাহলে দশা বা ফেজটা কি? দশা বা ফেজ বলতে কি বোঝায়? যে অ্যাঙ্গেলটা আছে, অ্যাঙ্গেলটা কত? ওমেগা টি প্লাস ফাই। এটাকে বলা হয় সব মিলিয়ে দশা। তাহলে ফাইটা কি? এই ফাইটা হচ্ছে দেখো প্রাথমিক দশা। প্রাথমিক দশা। কেন? টি ইকুয়াল টু 0 বসিয়ে দাও, এটা হাওয়া হয়ে যাবে, 0 হয়ে যাবে। টি ইকুয়াল টু 0 মানেই তো প্রাথমিক। তাহলে এইটা যদি পুরোটা দশা হয়, তাহলে প্রথম দশা কি? যখন টি ইকুয়াল টু 0। তা টি ইকুয়াল টু 0 হলে এটা 0। তাহলে পড়ে থাকছে শুধু ফাই। তাহলে ফাইটা হচ্ছে আমার প্রাথমিক দশা। ইংরেজিতে এটাকে বলা হয় ইনিশিয়াল ফেজ। ইনিশিয়াল ফেজ বা ইপক। ইপিওসিএইচ, ইপক বলা হয়। বোঝা গেল? হ্যাঁ, প্রশ্ন কেমন পড়বে? প্রশ্ন তোমাদের কেমন পড়বে? ধরো না এরকম কোশ্চেন ফেললো, একটি সরল দোল গতি সম্পন্ন কণা, একটি সরল দোল গতি সম্পন্ন কণার সরণ x ইকুয়াল টু 15 সাইন 200 পাই প্লাস পাই বাই 3 এত মিটার। এখানে ধরো তোমাকে জিজ্ঞেস করলো সর্বোচ্চ সরণ, সর্বোচ্চ বেগ, সর্বোচ্চ ত্বরণ কত কত কত, পর্যায়কাল কত, কম্পাঙ্ক কত, প্রাথমিক দশা কত। করো এটা, এক্ষুনি বসে বসে করো।
এটা দেখে দেখে এক্ষুনি বসে বসে করো, কত হবে অ্যান্সার গুলো বলো, আমি লিখবো। এখানে একটা টি হবে, সরি। আমি একটু জল নিয়ে আসছি। কর 2 মিনিট, ঠিক আছে? পরের পাতে চলে যাবো নাকি থাকবে? করো তাহলে, এটা দেখো, ভাবো। পারবি? সর্বোচ্চ সরণ কত হবে? প্রথমে আমরা কি করব? আমাদের ইকুয়েশনে মাথায় থাকবে x ইকুয়াল টু a সাইন ওমেগা টি প্লাস ফাইভ। তা তুলনা করো। a সমান কত হবে বল? একদম তাই। কত হবে? 15। 15 ভুল হচ্ছে ভুল। বলো কি হবে? 15 মিটার। দিস ইজ ইম্পর্টেন্ট। এই মিটারটা কিন্তু 15-র সাথে আছে, কারণ সাইন থিটা কস থিটা এদের কোনো একক হয় না। সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ, ওর তো একক নাই। তাহলে এই যে মিটার এককটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু এ এর জিনিস। এই এ হচ্ছে 15 প্লাস এই মিটারটা নেবে, দুটো নেবে। ভেরি গুড। বেগ আর ত্বরণ কি করে বার করবো? ডেরিভেটিভ করলে বেগ বেরোবে, আবার ডেরিভেটিভ করলে ত্বরণ বেরোবে। পর্যায়কাল কি করে বের করবো? ওমেগা সমান কি? 200 পাই। তাহলে ওমেগা টি মানে হচ্ছে 200 পাই টি। টি টি কেটে গেল, তাহলে ওমেগা ইকুয়াল টু হচ্ছে 200 পাই। তাহলে টি ইকুয়াল টু কি হবে? 2 পাই বাই ওমেগা। 2 পাই বাই 200 পাই, তার মানে হচ্ছে 1/100 সেকেন্ড। কম্পাঙ্ক সমান কি হবে? উল্টে দাও। এন সমান হচ্ছে 1/t, মানে 100 হার্জ। 1 সেকেন্ডে 100 বার হচ্ছে। প্রাথমিক দশা ফেজ সমান পাই/3। এবার সর্বোচ্চ বেগ, বেগ আর ত্বরণটা আমি করবো এবার। বেগ আর ত্বরণটা ডেরিভেটিভ মেরে দিলেই হবে। বেগ মানে কি? একবার ডেরিভেটিভ। ত্বরণ মানে আবার ডেরিভেটিভ। তাহলে দেখো আমরা ওটা জেনারেল টার্মে করছি। তাহলে আমরা দেখছি বেগ, ত্বরণ, গতিশক্তি, স্থিতিশক্তি, মোট শক্তি, এইগুলো আমরা একটু ডিসকাস করবো। মোট শক্তি, এই সমস্ত জিনিসগুলো নিয়ে একটু ডিসকাস করি। তাহলে এক্স ইকুয়াল টু আমরা কি পেলাম সমাধান? এক্স ইকুয়াল টু পেলাম এ সাইন আর ওমেগা টি প্লাস ফাইটা আর লিখছি না, কারণ ফাইটা লিখলে কেবল ফাইটা লিখে যেতে হবে। এখানে প্লাস ফাই থাকা মানেও যা, না থাকা মানেও তাই, কারণ কনস্ট্যান্ট যদি থাকে তাহলে এখানে পরপর পরপর ওটা চলতে থাকবে, ওর আর কোনো কন্ট্রিবিউশন নাই, কারণ এটা প্রাথমিক দশা। তা আমি প্রাথমিক দশাকে ফাইটাকে আমি 0 ডিগ্রি ধরলাম। ঠিক? তাহলে এটা হলো ব্যাপার। তাহলে এটা এখান থেকে আমরা লিখতে পারি সাইন ওমেগা টি সমান কত লিখতে পারি? x/a লিখতে পারি। দেখো, লিখতে পারি না, পারি না? এইটা যদি x হয় তাহলে বেগ কত হবে? বেগ v সমান কত হবে? dx dt। dx dt মানে কি? এটা ডেরিভেটিভ। এটা ডেরিভেটিভ মানে কত হবে? a ওমেগা cos ওমেগা t। তাহলে এবার আমাকে বলো বেগের সর্বোচ্চ মান কত? বেগের সর্বোচ্চ মান কত হবে vmax? এটা যদি বেগের সমীকরণ হয়, v সমান এইটা যদি হয়, এর সর্বোচ্চ মান কত? এ, এ হচ্ছে ধ্রুবক, ওমেগা হচ্ছে ধ্রুবক, কেবলমাত্র ভ্যারি করছে, এইটা হচ্ছে ভ্যারি করছে। তাহলে cos থিটার সর্বোচ্চ মান কত? সর্বোচ্চ মানটা কত হবে? 1। তাহলে 1 বসিয়ে দাও। তাহলে পাতি এ ওমেগা বা ওমেগা এ, যা বলবে।
তাহলে এইটা হচ্ছে বেগের সর্বোচ্চ মান। এবার যদি তোমাকে বলে বেগ আর সরণের মধ্যে সম্পর্ক কি, তাহলে দেখো এখানে সাইন ওমেগা টি সমান এক্স বাই এ, তাহলে কস ওমেগা টির জায়গায় সাইন ওমেগা টি আকারে লিখতে পারি না, পারি না? তাহলে ভি সমান পেয়েছি আমরা এ ওমেগা কস ওমেগা টি। এবার কস থিটা সমান কি, রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, লিখতে পারি না, পারি না? কস থিটা সমান সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কত, 1। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার ওমেগা টি লিখতে পারি। তাহলে এবার সাইন ওমেগা টির মান কত, এক্স বাই এ বসিয়ে দাও। তাহলে এ ওমেগা রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার বাই স্কোয়ার। তাহলে বসালে লসাগু করো, তাহলে ভি সমান এ ওমেগা রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার বাই স্কোয়ার, এটা দাঁড়ালো তাহলে এ ওমেগা রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই স্কোয়ার, এটা রুটের মধ্যে। তাহলে কি হবে, এ ওমেগা ইন্টু রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ, এ কাটলো, তাহলে বেরোলো কত, ওমেগা ইন্টু রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা হলো ভি। তাহলে এটা কি হলো, বেগ এবং সরণের মধ্যে সম্পর্ক। সরণ কোথা থেকে সরণ, এই যে এক্স যে সরণ বলি, এটা কোত্থেকে সরণ, এই এক্সটা হচ্ছে সাম্যাবস্থান থেকে সরণ, সাম্যাবস্থান থেকে সরণ। একদম মিন পজিশন থেকে কতটা দূরে সেটা বোঝাচ্ছে এক্স, আর বেগ কি বোঝাচ্ছে, ওই যে এক্স পজিশন সেখানে তার বেগের মান বোঝাচ্ছে, কত স্পিডে যাচ্ছে। তাহলে এবার এই সমীকরণ থেকে আমাকে বলো তো দেখি, কোথায় বেগ ম্যাক্সিমাম হয়, কোথায় বেগ মিনিমাম হয়। তাহলে বেগ ম্যাক্সিমাম কোথায় হয়, বেগ সর্বোচ্চ হবে কখন, একদম তাই। সর্বনিম্ন কখন হবে, কখন, দেখো এক্স ইকুয়াল টু যদি 0 বসিয়ে দাও, তাহলে এই পার্টটা হয়ে গেল 0, এই পার্টটা কেবলমাত্র ভ্যারি করে, তাহলে এইটা মাইনাস ছিল, মাইনাস হয়ে আর কমলো না, তাহলে এক্স ইকুয়াল টু 0 বসালে তাহলে তখন সর্বোচ্চ হবে। তাহলে এক্স ইকুয়াল টু 0 মানে কোন জায়গাটায়, কোন একটা পেন্ডুলাম যখন দুলছে তখন এক্স ইকুয়াল টু 0 মানে কোন জায়গাটা, একদম মধ্যে। ইনিশিয়াল পজিশন কিন্তু বলতে পারবো না, কারণ ইনিশিয়ালি আমি এখান থেকেও শুরু করতে পারি, এখান থেকেও শুরু করতে পারি, আমি জানি না। কিন্তু সাম্যাবস্থান মানে হচ্ছে যেখানেই তুমি ছাড়ো, এইটা হচ্ছে সাম্যাবস্থান, মধ্যের অবস্থানটা, মধ্যাবস্থান। এই মধ্যাবস্থান নে যখন থাকবে তখন আমি বলবো 0, তখন আমি বলবো এক্স ইকুয়াল টু 0। তাহলে এই যে পজিশনটা, এটা হচ্ছে এক্স ইকুয়াল টু 0 অবস্থা। এই পজিশনটা হচ্ছে এক্স ইকুয়াল টু এ প্লাস এ, এই পজিশনটা হচ্ছে এক্স ইকুয়াল টু মাইনাস এ পজিশন, বিপরীত দিকে। তাহলে এক্স ইকুয়াল টু 0-তে সব থেকে বেশি স্পিড, তাহলে স্পিড কত, ভিম্যাক্স, ভিম্যাক্স সমান দেখো এখানেও আসছে ওমেগা ইন্টু এ, কারণ রুট এ স্কোয়ার মানে শুধু এ, স্কোয়ারের রুট হচ্ছে এ, তাহলে ওমেগা ইন্টু এ। সর্বনিম্ন কখন হবে বলো তো দেখি, যখন দোলে পেন্ডুলাম তখন কোন জায়গায় বেগ সব থেকে কম হয়, যখন পেন্ডুলাম দোলে তখন কোন জায়গায় সব থেকে কম হয় বেগ, মাঝখানে সব থেকে বেশি হয়, এক্ষুনি দেখলাম মাঝখানে সব থেকে বেশি হয়, তার মানে দুই ধারে, দুই প্রান্তে, দুই প্রান্তে, দুই প্রান্তে মানে কি, এক্স সমান তখন কি হয়, প্লাস এ বা মাইনাস এ। প্লাস এতেও গিয়ে 0 হয়, দেখো এইদিকে যদি দুলিয়ে দিই, দোলন কমতে কমতে বেগ কমতে কমতে 0 হবে, আবার ওটা ব্যাক করেছে মিডিল পয়েন্টে সব থেকে বেশি হবে, তারপর আবার ব্যাক করে বাঁ দিকে গিয়ে যেই উপরের দিকে উঠবে একদম শীর্ষবিন্দুতে আবার 0 হয়ে যাবে।
তখন সর্বনিম্ন হবে। দুই প্রান্তে যদি হয় x ইকুয়াল টু প্লাস এ বা মাইনাস এ, যদি আমি এখানে বসাই, তাহলে ভি সমান কত পাবো? প্লাস এ বসালেও এটা স্কোয়ার হবে, কেটে গিয়ে জিরো হবে, মাইনাস এ বসালেও এটা স্কোয়ার সমান এ স্কোয়ার হবে, জিরো হবে, তার মানে ভি সমান জিরো হবে। তার মানে আমি বেগটা দেখতে পেলাম যে মিডল পয়েন্টে সব থেকে বেশি, দুই প্রান্তে শূন্য। এটা আমরা বুঝতে পারলাম বেগ। তাহলে এবার ত্বরণ কত হবে? এবার আমরা ত্বরণ নিয়ে পড়াশোনা করি। ত্বরণ এ, ত্বরণ এ সমান আমরা কি জানি? মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, তাই তো? মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তার মানে এটা আর বলার কিছু নেই। যদি এক্স এর গ্রাফ তোমার এরকম দিয়ে দেয়, ধরে নাও এক্স এর গ্রাফ এরকম দিল, এরকম দিল, এটা বললো এক্স আর এটা বললো টি। এবার বললো ধরো যে এই এক্স এর মানটা ধরো তোমার বললো 5, আর এটা হচ্ছে -5, কিছু একটা এককে, এক্স মিটারে ধরো কথার কথা। তার মানে এটা +5 আর -5 এর মধ্যেখানেই আছে। তাহলে যদি তোমাকে বলে ওমেগা সমান, এটা দেওয়া আছে, আবার দেওয়া আছে ওমেগা সমান ধরে নাও 1 রেডিয়ান পার সেকেন্ড, কথার কথা নিয়ে, এবার যদি বলে ত্বরণের এই সব দেওয়া থাকার পরে যদি বলে ত্বরণের গ্রাফটা আঁকো, ত্বরণের প্লট করো, ত্বরণটাকে যদি প্লট করতে বলে তাহলে কি করবে? এটা সরণের প্লট করেছি, এটা সরণ, সরণ ত্বরণের কি সমানুপাতিক এবং বিপরীত বিপরীতমুখী। এবার দেখো সমানুপাতিক, সমানুপাতিক ধ্রুবক কত? এটা তো 1 ধরেছি, 1 এর স্কোয়ার মানে তো 1। তাহলে এর যখন মান 5 হবে, তখন এক্স এর মান যখন 5 হবে, তখন এর মান কত হবে? -5। এটা 1 ধরেছি যেহেতু। তার মানে হরণেরটা ক্ষেত্রে প্লট হবে, এইটার ক্ষেত্রে এইটা হবে আমার ত্বরণ। যদি ওমেগার মান আলাদা হতো, এটা ওমেগা ইকুয়াল টু 1 এর জন্য এরকম হবে, ওমেগার মান যদি 2 3 কিছু একটা তো 2 হতো, তাহলে এটা 20 চলে যেত, 20 গেলেও এটার মান হয়তো চেঞ্জ হতো, কিন্তু এ কিন্তু বিপরীতমুখী থাকতো। এটা হচ্ছে ওমেগা ইকুয়াল টু 2 বসালে কেন 20 হতো? ওমেগা ইকুয়াল টু 2 বসালে ওমেগা স্কোয়ার, 2 দুগুণ 4, 4 5 20, মাইনাস আছে সেজন্য এখানে যেখানে 5, এ হবে -20, এখানে যেখানে -5 সেখানে হবে +20। কি বুঝতে পারছো না পারছো না? খালি ভ্যালু বসাচ্ছি। কিরে, তাহলে উল্টো হচ্ছে এবং মানটা ওমেগার উপর নির্ভর করছে। তাহলে এটা একটু বোঝার চেষ্টা করো। এই ধরনের কোশ্চেন নর্মালি পড়ে না গ্রাফ ট্রাফ দিয়ে, কিন্তু পড়লে তখন কিন্তু খুব ইজি হবে, যে বুঝবে সে করতে পারবে, আদারওয়াইজ করা কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। নেক্সট, তাহলে আমরা এবার দেখি গতিশক্তি। কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জির একটাই ফর্মুলা ক্লাসিক্যাল মেকানিক্সে, হাফ এম ভি স্কোয়ার। ভি সমান কি পেলাম এক্ষুনি বলো? ওমেগা ইন্টু √অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার পেলাম। তাহলে এবার ভি স্কোয়ার মানে কি? তাহলে কাইনেটিক এনার্জি সমান পাতি বসিয়ে দাও, হাফ এম, এটা পুরোটা স্কোয়ার, তাহলে ওমেগা স্কোয়ার, রুটটা উঠে গেল, তাহলে ব্র্যাকেট হয়ে গেল এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা হলো গতিশক্তি। এবার আমাকে বলো তো দেখি গতিশক্তি কোথায় ম্যাক্সিমাম হবে? এটা ম্যাক্সিমাম কখন হবে? মিনিমাম কখন হবে? গতিশক্তি ম্যাক্সিমাম কখন হবে? গতিশক্তি কেন? একদম তাই, মধ্যাবস্থানে, তার মানে এক্স ইকুয়াল টু 0-তে সব থেকে বেশি। আর দুই প্রান্তে হবে সব থেকে কম, কারণ দুই প্রান্তে তো থেমে যায়, এক্স ইকুয়াল টু প্লাস বা মাইনাস এ।
এই দুই প্রান্তে এখানে হবে ম্যাক্সিমাম কত হবে, এই ম্যাক্সিমাম মান x = 0 বসাও, তাহলে এটা 0 হয়ে যাবে, তাহলে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, এটা হলো আমার সর্বোচ্চ মান, গতিশক্তির সর্বোচ্চ মান। এবার আমরা দেখি স্থিতিশক্তি। স্থিতিশক্তি পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি মানে কি? পোটেনশিয়াল এনার্জি মানে হচ্ছে পাতি ওয়ার্ক ডান, যে পরিমাণ ওয়ার্ক ডান অন দা বডি, ওই যে বডিটার উপর যে নেগেটিভ ওয়ার্ক ডান করা হবে সেটাই হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। তাহলে দেখো এখানে এখানে যে বস্তুটা আছে তার উপর ফোর্স কত, অ্যাক্সিলারেশন না হয় আমি পেলাম মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, তাহলে এটা হচ্ছে ত্বরণ, তাহলে প্রযুক্ত বল কত, এফ সমান আমরা কি লিখতে পারি, এম ইন্টু এ লিখতে পারি না, পারি না? নিউটন বলে গেছে, তাহলে এটা সমান হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এম ওমেগা স্কোয়ার এক্স মাইনাস এম ওমেগা স্কোয়ার এক্স, এটা হচ্ছে ফোর্স। তাহলে এবার আমাকে বলো যে তোমার ওয়ার্ক ডান কি হবে। ধরে নাও পোটেনশিয়াল এনার্জি মানে প্রথমে ধরে নাও আমার এরকম পজিশনে আছে, জিরোতে আছে, এখান থেকে আমি ধরে নাও এক্স ডিস্টেন্স দূরে নিয়ে গেলাম, তাহলে এটা ইনিশিয়াল পয়েন্ট, এটা ফাইনাল পয়েন্ট, এক্স ডিস্টেন্স দূরে নিয়ে গেলাম, তাহলে ওয়ার্ক ডান কত হবে। এবার আমাকে বলো তো দেখি ওয়ার্ক ডানের ফর্মুলা কি, ডিডাব্লিউ সমান কি হয়, এফ ডট ডিএস হয় না, হয় না? তার মানে কি হবে, এফ ইন্টু ডিএক্স, এটা ডিএক্স হবে, ডিএক্স এক্স বরাবর সরণ হচ্ছে, ইন্টু কস থিটা হবে। এবার আমাকে বলো তো দেখি সরণ কোন দিকে, ফোর্স কোন দিকে, ত্বরণ যেদিকে সেদিকেই তো প্রযুক্ত বল, ত্বরণ যেদিকে সেদিকেই তো প্রযুক্ত বল, আর ডিএক্স কোন দিকে, সরণের দিকে, এইটা হচ্ছে সরণের দিক, সরণ, এটা হচ্ছে বল, তাহলে বলের দিক কোনটা, ত্বরণের দিক, কারণ পার্টি ভর গুণ হয়েছে। এবার আমাকে বলো ত্বরণ আর সরণ এদের মধ্যে কোণ কত, সরণ আর ত্বরণের মধ্যে কোণ কত, কারণ এরা পরস্পর বিপরীত, তাহলে cos 180 ডিগ্রি সমান কত, -1, তাহলে আমরা বসাই, তাহলে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এখানে থিটা ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি, কারণ সরল দোলগতির জন্য সরণ ত্বরণের বিপরীতমুখী হয়, তা দুটো ভেক্টর যদি বিপরীতমুখী হয় তাদের মধ্যে কোণ হবে 180 ডিগ্রি, তাহলে আমি বসাই ওয়ার্ক ডান সমান ডিডাব্লিউ সমান এফ ইন্টু ডিএক্স ইন্টু কস 180 ডিগ্রি, তাহলে এফ সমান হচ্ছে মাইনাস এম ওমেগা স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স ইন্টু -1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এম ওমেগা স্কোয়ার এক্স ডিএক্স হয়ে গেল। তাহলে ডাব্লিউ সমান কি হবে, এম ওমেগা স্কোয়ার তো কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন এক্স ডিএক্স, তাহলে প্রথমে প্রথমে ছিল মিন পজিশনে, পরে এলো এক্স পর্যন্ত সরণ হলো, তাহলে এইটাই আমার হবে পোটেনশিয়াল এনার্জি, স্থিতিশক্তি, এটাই আমার স্থিতিশক্তি হবে। তাহলে স্থিতিশক্তি পোটেনশিয়াল এনার্জি সমান কত হবে, এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন কি এক্স স্কোয়ার বাই 2, তাহলে এম ওমেগা স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার বাই 2, তার লিমিট কি 0 থেকে এক্স, তাহলে এক্স বসলে যা হবে, 0 বসলে 0 হবে, তাহলে হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, এটা হলো পোটেনশিয়াল এনার্জি। এগুলো যেগুলো করছি সব কিন্তু ক্যালকুলেশন করছি পাতি, এগুলো কিন্তু কোনোটাই কঠিন জিনিস নয়, একবার ভালো করে ভেবে দেখো, বুঝতে পারবে যে সব জিনিস হচ্ছে আগের যে জিনিসগুলো আমরা করেছি সেই সমস্ত জিনিসগুলো এখানে খালি অ্যাপ্লাই করছি একটা একটা প্রবলেম ভেবে। এবং
যেটা আছে সেটা হচ্ছে সাইনের ডেরিভেটিভ, কসের ডেরিভেটিভ, একটা ছোট্ট ইন্টিগ্রেশন আর ডট প্রোডাক্ট। ওয়ার্ক ডানের ফর্মুলা, ফোর্সের ফর্মুলা, এফ ইকুয়াল টু এম এ, ত্বরণ সরণ এগুলো আছে, কাইনেমেটিক্স, পুরো কাইনেমেটিক্স আছে এর মধ্যে। কারণ এটা একটা গতি, একটা গতি বিবেচনা করতে গেলে কিন্তু কাইনেমেটিক্স আর ডিনামিক্স তোমার লাগবে। তাহলে এখানে আমরা কাইনেটিক এনার্জি কত পেলাম, গতিশক্তি কত পেলাম, কাইনেটিক এনার্জির ফর্মুলা কত পেলাম বলতে পারবে? পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা কত পেলাম? কাইনেটিক এনার্জির ফর্মুলাটা কি দাঁড়ালো? এম ওমেগা স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। পোটেনশিয়াল এনার্জি ফর্মুলা কত দাঁড়ালো? হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে মোট যান্ত্রিক শক্তি বলো, বলুন। তার কারণ হচ্ছে এরা ওর উপরে কাজ করেছে, ওর উপরে দেখ এটা যেহেতু বিপরীত দিকে কাজ করেছে, ওটা যদি সরণের দিকে কাজ করতো তাহলে ওর কাইনেটিক এনার্জিটা বৃদ্ধি করতো। আর যেহেতু এর সরণের বিরুদ্ধে কাজ করে, তাহলে এই ওয়ার্ক ডানটা এর কাইনেটিক এনার্জি কমাবে। তাহলে কাইনেটিক এনার্জি যেটা কমবে সেটাই তার পোটেনশিয়াল এনার্জি বাড়বে। বুঝতে পারছো আমি কি বলছি? তাহলে পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি মিলিয়ে মোট যান্ত্রিক শক্তি হয়। ওকে, যদি ওর গতির দিকে ফোর্স হতো তাহলে কিন্তু ওর গতিশক্তি বৃদ্ধি করতো। যদি এখানে গতিশক্তি কমাচ্ছে, যে পরিমাণ গতিশক্তি কমাচ্ছে সে পরিমাণ ওর কাইনেটিক গতিশক্তি কমাচ্ছে সেই পরিমাণ তার পোটেনশিয়াল এনার্জি বাড়বে। সেই জিনিস ধরেই আমরা ধরছি যে এটা পোটেনশিয়াল এনার্জি। ওকে, নইলে ওয়ার্ক এনার্জি থিওরেম যেটা আমরা পড়েছি সেটা আমরা জানি যে কোন একটা বস্তুর উপর কৃতকার্য তার কাইনেটিক এনার্জিকে বাড়ায় বা কমায়। যদি যেদিকে সরণ সেদিকে যদি তার উপর কৃতকার্য হয় তার গতিশক্তি বাড়বে, বিরুদ্ধ যদি হয় তাহলে গতিশক্তি কমবে। এখানে গতিশক্তি কমে এবং গতিশক্তি কমার জন্য আমরা স্থিতিশক্তিটাকে বাড়াই, তাই স্থিতিশক্তির মান বলি। ক্লিয়ার? তাহলে এবার আমাকে বলো মোট যান্ত্রিক শক্তি, বুঝতে পেরেছো তো কি বলছি? তাহলে এটাকে বলছি টোটাল মেকানিক্যাল এনার্জি। দিস ইজ এ ভেরি গুড কোশ্চেন। টোটাল মেকানিক্যাল এনার্জি ইজ কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জি মানে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস পোটেনশিয়াল এনার্জি হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। এটাকে কি করতে পারি বলো? এটা টোটাল কত হবে? হাফ এম ওমেগা স্কোয়ার কমন নিলে পড়ে থাকলো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স, একদম তাই। তাহলে এটা কেটে গেল, তাহলে পড়ে থাকলো শুধু এ স্কোয়ার। তাহলে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। তাহলে এবার আমাকে বলো ওমেগা এ এম এগুলোর মধ্যে কোনটা ভেরিয়েবল, কোনটা চলরাশি আর কোনটা ধ্রুবক? এই টোটাল মেকানিক্যাল এনার্জি যেটা আমার নাম দিলাম টিএমই ধরে নে, টোটাল মেকানিক্যাল এনার্জি, সেটা আমার কত দাঁড়ালো? টোটাল মেকানিক্যাল এনার্জি দাঁড়ালো আমার হাফ এম ওমেগা স্কোয়ার স্কোয়ার। এগুলোর মধ্যে কোনটা কোনটা ধ্রুবক কোনটা কনস্ট্যান্ট? মাস কনস্ট্যান্ট, ওমেগাটাও কনস্ট্যান্ট। কেন ওমেগাটা কনস্ট্যান্ট? কারণ দেখো এ ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স থেকে এসছে কনস্ট্যান্টটা, এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স এসছে, তাহলে এটা তো ধ্রুবক, এটাও ধ্রুবক। আর ম্যাক্সিমাম এটাও কনস্ট্যান্ট। সরণের ম্যাক্সিমাম মান যদি তোমার যদি তোমার কোন রকম বাধা বল না থাকে, বাধা বল না থাকলে কি হবে? ও এই এ চেঞ্জ করবে না, কোন রকম চেঞ্জ করবে না। বিস্তারটা ম্যাক্সিমাম যত দূর যাচ্ছে যদি বাধা বল না থাকে, যদি মুক্ত কম্পন হয়, পুরো মুক্ত কম্পন যদি হয়, ফ্রিলি কাঁপছে, মুক্ত কম্পন যদি হয়, তাহলে সব কনস্ট্যান্ট থাকবে। তাহলে সেক্ষেত্রে সবই যদি কনস্ট্যান্ট থাকে তাহলে আমি বলতে পারি মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকবে। মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকবে।
ওকে না ওকে নয়? এবার যদি আমি এদেরকে প্লট করি, কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, এগুলোকে প্লট করি, তাহলে দেখো এইটা হচ্ছে তোমার সরণ, এটা হচ্ছে এক্স, এটা এক্স ইকুয়াল টু 0, এটা ধরে নাও এক্স ইকুয়াল টু প্লাস এ, এটা ধরে নাও এক্স ইকুয়াল টু মাইনাস এ, আর এটা এক্স চেঞ্জ করছে, আর এটা ধরে নাও গতিশক্তি, কাইনেটিক এনার্জি। তাহলে কাইনেটিক এনার্জি কোথায় বেশি হয় সব থেকে? এক্স ইকুয়াল টু 0-তে, তাহলে এখানে বেশি। তাহলে এটা বাটির মতন এরকম নেমে যাবে, প্যারাবোলা। এটা হচ্ছে কাইনেটিক এনার্জি। প্লটটা কিরকম হবে? প্যারাবোলা। পোটেনশিয়াল এনার্জি কেমন হবে? এক্স ইকুয়াল টু ধরো মাইনাস এ, এক্স ইকুয়াল টু এ, এক্স ইকুয়াল টু যদি আমার 0 হয়, তাহলে এটা উল্টো বাটির মতন হবে। যেখানে পোটেনশিয়াল এনার্জি কম সেখানে কাইনেটিক এনার্জি বেশি, যেখানে কাইনেটিক এনার্জি কম সেখানে পোটেনশিয়াল এনার্জি বেশি, এটা তো হবেই। এটাও প্যারাবোলা। তাহলে টোটাল এনার্জিটা কত হবে? টোটাল এনার্জি দিকে যদি প্লট করি, টোটাল মেকানিক্যাল এনার্জি, এটা হলো পোটেনশিয়াল এনার্জি। টোটাল মেকানিক্যাল এনার্জি এক্স ইকুয়াল টু এ, এক্স ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু মাইনাস এ। কে বলতে পারবে গ্রাফটা কিরকম হবে টোটাল মেকানিক্যাল এনার্জির? মোট যান্ত্রিক শক্তি কি আছে? টাইম অক্ষের সাথে প্যারালাল হবে। কেন হবে? কারণ টাইম অক্ষ নয়, এক্স অক্ষের সাথে, সরণের সাথে, এখানে ও এক্স দিয়েছি, এই অক্ষের সাথে প্যারালাল হবে। কারণ এক্স ইকুয়াল টু 0-তেও ওর ভ্যালু যা, এতেও ভ্যালু তাই, 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 তা সব জায়গায় এর ভ্যালু একই। তার মানে এটা হচ্ছে একটা পাতি সরলরেখা। তাহলে এইটা হলো টোটাল মেকানিক্যাল এনার্জি, এটা হচ্ছে স্ট্রেট লাইন। তাহলে এই তিনটেকে যদি আমি একসাথে, এই টোটাল মেকানিক্যাল এনার্জির আমার মান কত? হাফ এম ওমেগা স্কোয়ার স্কোয়ার। পোটেনশিয়াল এনার্জির ম্যাক্সিমাম মান কত? এই যে ম্যাক্সিমাম মান, এটাও হয় হাফ এম ওমেগা স্কোয়ার, এক্স স্কোয়ার হয়, তাহলে এক্স ইকুয়াল টু এ বসা, তাহলেও স্কোয়ার। কাইনেটিক এনার্জির ম্যাক্সিমাম মান কত? ম্যাক্সিমাম মান হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। তার মানে এই তিনটেকে যদি আমি একসাথে প্লট করি, তাহলে আমি দেখব কাইনেটিক এনার্জি আর কাইনেটিক এনার্জি যখন টোটাল মেকানিক্যাল এনার্জির সমান, কাইনেটিক এনার্জি যখন টোটাল মেকানিক্যাল এনার্জির সাথে সমান, তখন পোটেনশিয়াল এনার্জি 0। আর যখন পোটেনশিয়াল এনার্জি টোটাল মেকানিক্যাল এনার্জির সাথে সমান, তখন কাইনেটিক এনার্জি হয় 0। তার মানে এই তিনটেকে যদি একসাথে আমি প্লট করি, তাহলে আমি কিরকম পাবো? তাহলে প্লটিং দেম ইন টুগেদার, যদি আমি একসাথে প্লট করি, তাহলে আমরা পাবো এরকম। একটা পাবো এই, এটা কিসের প্লট বলো? ভেরি গুড। একটা পাবো এই, একটা পাবো এই। এইটা হচ্ছে এক্স ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু, দেখো এখানে ঠেকবে, এক্স ইকুয়াল টু, একটু ভুলভাল, একটু এদিক ওদিক শিফট হতে পারে, সেগুলো তোমরা বুঝতে পারছো, নিজ গুণে ক্ষমা করো। তাহলে এইটা হচ্ছে তোমার পোটেনশিয়াল এনার্জি, হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। এইটা হলো তোমার কাইনেটিক এনার্জি, হাফ এম ওমেগা স্কোয়ার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আর এইটা হলো তোমার টোটাল মেকানিক্যাল এনার্জি, এটা সমান হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার স্কোয়ার। এই হলো তিনটে জিনিস। ওকে, তাহলে এখান থেকে আমরা হ্যাঁ, বলুন। ওইটা বললাম কম্পাঙ্ক, মানে তোর টি ইকুয়াল টু 2 পাই √এম/কে। এইটা যেটা বললাম, এটা হচ্ছে তোর, যদি একটা স্প্রিং থাকে আর তার সাথে একটা যদি ভর থাকে, তাকে যদি কোনো মসৃণ তলের উপর ছেড়ে দেওয়া হয়, স্প্রিং এর বল ধ্রুবক হচ্ছে কে, ভরটা যদি এম হয়, এবং মসৃণ, এই জায়গাটা যদি মসৃণ হয়, এখানে যদি তুই একটু দুলিয়ে ছেড়ে দিস, তাহলে তুই তো কাঁপবে, এদিকে যাবে এদিকে আসবে, এদিকে যাবে এদিকে আসবে, এদিকে যাবে এদিকে আসবে। তাহলে এই যে একবার পুরো কম্পন করতে তার কতটা টাইম লাগবে, তার ফর্মুলা হচ্ছে এটা।
এই যে ধর টাইম পিরিয়ডে, হ্যাঁ বুঝতে পেরেছো কি বলছি? হুম, এম বাই কে। যেমন সরল দোলকের ক্ষেত্রে হয় এই যে এল দৈর্ঘ্য যদি এরকম করে দুলিয়ে দিই, এল দৈর্ঘ্য যদি হয় তাহলে সেক্ষেত্রে হয় টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার অফ এল বাই জি, মনে আছে না নাই? এটা সরল দোলকের ক্ষেত্রে হয়, সরল দোলক। এগুলো আমরা ধীরে 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 ডিটেলসে আরো জিনিস পড়বো। এই ক্লাসটা পড়ার সাথে সাথে আমি 11 এর একটা ক্লাস নিয়েছি, সেই ক্লাসটা তোমাদেরকে প্লিজ বলবো তোমরা একটু প্লিজ প্লিজ ফাস্ট ফরওয়ার্ড করে দেখে নিও। কারণ ওটাতে আমি তোমার করতে পারবো না, মানে কি বলে ওটাকে, একই রকম তো আর বলা যাবে না, কিন্তু ওই ক্লাসটা অ্যাকচুয়ালি গত 2 দিন আগে আমি নিয়েছিলাম, ক্লাসটা খুব ভালো হয়ে গেছিল। তোমাদের কিন্তু প্রচন্ড পরিমাণে আহ, উপকার হবে যদি তোমরা সিম্পল হারমোনিক মোশন একেবারে ঠিকঠাক করে না পড়ে থাকো। তাহলে এইটা ইন্ট্রোডাকশন ক্লাস। এরপরে আরো দুটো ক্লাস ওদের আছে 40-45 মিনিট করে, কেটে 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 দেখে নিস। হ্যাঁ, পিডিএফ আমি পাঠিয়ে দিচ্ছি, একটু সময় নিয়ে তোরা পড়। কালকে আমি কোনো ক্লাস নেব না, কারণ কালকে হচ্ছে তোমার বন্ধু বান্ধব সবাই আসবে। কালকে 31, তো হ্যাপি 31। আর অ্যাডভান্স ভিএনসিডি হ্যাপি নিউ ইয়ার।